তো লাস্টের দিন আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আহ, একটা কাস্টম লাইব্রেরি বানিয়েছিলাম হ্যাঁ। ছোটো মতন, হুম। যেটাতে মেন যে কাজটা ছিল সেটা হচ্ছে জেকোয়েরির একটা সাবস্টিটিউট লাইব্রেরি, যেটাকে আমরা জেকোয়েরির মতনভাবে ব্যবহার করলাম আমাদের কোডের মধ্যে। হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, মানে এটা অনেকটা জেকোয়েরি টাইপের মতন কোড করে কোডটা ব্যবহার করেছি। তো এই যে জিনিসটা যেটা আমরা করেছি, এখানে একটা জিনিস আছে। এই যে লাইব্রেরিটা যেটা আমরা লাগিয়েছি মানে অ্যাকচুয়াল স্ক্রিপ্ট ট্যাগের উপরে, যেখানে আমরা হ্যাঁ। মেনলি যেটা পারফর্ম করছে আর তার উপরে যেটা লাগাচ্ছি সেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন, তাই তো? আচ্ছা। HTML এর ক্ষেত্রে আমরা এখানে যেহেতু এইটার উপর ডিপেন্ডেন্ট হয়েই তো এই পুরো ব্যাপারটা কাজ করছে না। হ্যাঁ, করছে। বেসিক্যালি আমাদের তো ডিপেন্ডেন্সি ইনজেকশন তখনই দরকার পড়ে যখন কিনা আমরা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করি, এবং সেটার জন্য আমাকে সেই লাইব্রেরি সাপোর্টটা আগে দরকার, এবং তারপরে আমরা আমাদের কাজটা করতে পারি। ওকে, তো এইভাবে আমরা বেসিক্যালি ডিপেন্ডেন্সি ইনজেকশনের কাজটা করে থাকি। কিন্তু এইটাকে বলা হয় অন ব্রাউজার ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট, বা এটা ব্রাউজার ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট বলা যেতে পারে। কিন্তু যখন আমরা এই মডার্ন জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট করছি, এবং মডার্ন জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্টের মধ্যে মডার্ন জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্টের মধ্যে আমরা যখন ডেভেলপমেন্ট করি তখন ES6-এ আমরা যখন ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট করব, হুম। আমরা অলরেডি দেখেছি অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টের জন্য এখানে প্যাকেজ ডট জেসন অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ, কারণ কানেক্ট অ্যাপ্লাই। প্যাকেজ ডট জেসনটা বেসিক্যালি হচ্ছে কি, যেহেতু আমাদের নোড জেস মডেলের উপর বেস করে কাজটা হয়, কম্পাইলারের উপরে বেস করে, হ্যাঁ। তো আমাদের কম্পাইলারের উপর বেস করে কাজ করতে গেলে আমাদের প্রথমে একটা এই কম্পাইলার ইনফরমেশনস যাতে স্টোর থাকে, প্যাকেজ ডট জেসন আমাদের লাগবে। নোড জেস এনভায়রনমেন্ট অবশ্যই লাগছে তার জন্য। এবং তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে পার্সেল। পার্সেল জেস যেটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের থার্ড পার্টি একটা বিল্ডার টুল। আচ্ছা। এর কাজ হচ্ছে আমাদের সোর্স কোডকে বিল্ড করবে, মানে আমরা যাহা লিখবো সেটাকে বিল্ড করবে। হুম। আচ্ছা। আচ্ছা, এই যে প্যাকেজ ডট হুম এটা করছে, এটা আমাদের নোড জেএস এর জন্য ব্যবহার করছি, তাই তো? মানে হুম নোড জেএস এর কাজটা যাতে করতে পারি হুম সেই জন্য প্যাকেজ ডট করছি। হুম আচ্ছা, আর এই পার্সেলটা হচ্ছে একটা কম্পাইলার, তাই তো? কম্পাইলার না, বিল্ড টুল। কম্পাইলার হচ্ছে নোড জেস। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। নোড জেস হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাইলার। হ্যাঁ। নোড জেস কম্পাইলার অ্যান্ড রান টাইম এনভায়রনমেন্ট বোথ, ঠিক আছে। আচ্ছা, আর পার্সেলটা হচ্ছে পার্সেলটা হচ্ছে বিল্ডিং টুল, মানে বিল্ডিং সোর্স টুল। সোর্স কোডটাকে বিল্ড করছে আচ্ছা, ব্রাউজারের মধ্যে, মানে আচ্ছা, আচ্ছা, ব্রাউজার আচ্ছা, অ্যাপ্লিকেশন বুঝতে বানানোর পেরেছি। জন্য। মানে আমরা যেটা ইয়েতে বিল্ড করি তারপরে চালাই হুম ডট নেটের সাথে। হুম হুম হুম। এইখানে দু রকমের বিল্ড টুল, মানে এই বিল্ড টুলটাকে যখন আমরা ইউজ করি, এখানে দু রকমের সাপোর্ট দেওয়া আছে। নাম্বার ওয়ান হচ্ছে ওয়েব অ্যাপ, আর নাম্বার টু হচ্ছে লাইব্রেরি বিল্ডিং। ওকে, ওয়েব অ্যাপ যেটা যেটা কিনা আমরা ওয়েবের জন্য ইউজ করি, হুম। সেটা ডাইরেক্টলি HTML এর সঙ্গে লিঙ্কড হয়ে চলে। আর লাইব্রেরি বিল্ডিং যেটা আছে সেটা সবসময় কিন্তু অনলাইনে নাও হতে পারে, ওটা অফলাইনেও, মানে ওটা সার্ভার সাইডেও চলতে পারে, ঠিক আছে।
মানে এটা একটা সার্ভার অ্যাপ্লিকেশনের জন্য, আর একটা বিল্ডিং হচ্ছে আমাদের মেনলি ক্লায়েন্ট এন্ড বা ব্রাউজারের জন্য, ঠিক আছে। ওয়েব অ্যাপটা বেসিক্যালি ব্রাউজারের জন্য, আর এই পার্টটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেনলি ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য এই পার্টটা ইউজ হয়। এইরকম টাইপের বিল টুল আরও অনেক আছে, যেমন কিনা ভাইট আছে, ঠিক আছে। তারপরে আচ্ছা, একটা প্রশ্ন, এই যে ভাইট বা এই পার্সেল, এগুলো তো বিল টুল, এগুলো আমরা ইউজ করছি, এইটাকে ছাড়া কি কাজ করা যায় না? এটা থাকলে আমাদের সুবিধাটা কি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা যে সোর্স কোডগুলো যেগুলো লিখছি, ঠিক আছে, হুম, হুম, সেই সোর্স কোডগুলোকে লেখার পর অ্যাকচুয়ালি আমাদের এখানে যখন একটা অ্যাপ্লিকেশন রান করছে, তখন অ্যাপ্লিকেশন রান করতে গেলে আমাদের হয় সমস্ত প্যাকেজগুলোকে এক জায়গায় কালেক্ট করে, মানে যেখান থেকে যতগুলো ক্লাস বা যা যা ফাংশনালিটি আমরা ইউজ করেছি সেগুলোকে একসঙ্গে কালেক্ট করে একটা মিনিফাই ফাইলে বা একটা ফাইলের ভেতরে ওটাকে প্যাকেজ করে দেওয়া, যখন কিনা আমরা ওটা ব্রাউজারে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, মানে এটা হচ্ছে ওই অনেকটা ইএক্সি তৈরির মতো। হ্যাঁ, অনেকটা ওই রকম টাইপের, মানে প্যাকেজ বিল্ডিং কাজটা এই বিল টুলগুলো করছে, ঠিক আছে। এবার যে যে ঠিক আছে। ক্লাস বা যে যে ফাংশনসগুলো দরকার পড়ছে সেইগুলোকে পুল আপ করে ওইটাকে লাইব্রেরি হিসেবে সেট করে ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, এই 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 কাজটা করছে ওই পার্সেল বা ভাই, ভাইট। হুম। আচ্ছা। এতে কি হচ্ছে, আমাদের যে ডেভেলপমেন্ট প্রসেসটা যখন আমরা করছি, ডেভেলপমেন্ট প্রসেসে কী হয়, আমরা কোড লিখি, কোডকে স্প্লিট করি মাল্টিপল ফাইলসে, যাতে কিনা আমাদের প্রত্যেকটা ফাইলে কোডটা যাতে ছোটো ছোটো থাকে এবং এক একটা ক্যাটাগরি ওয়াইজ যাতে আমরা কোডটা লিখতে পারি, যাতে আমাদের কোডটা হ্যাঁ, ম্যানেজ ভালো হয়, হ্যাঁ, ঠিক আছে। মডিউল মডিউল করে নিই। তাতে যদি কোনো রকমের যদি প্রবলেম থাকে সেই রেজুলেশনস আমরা ওখানে পেতে পারি। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, যদি আমরা এবার বান্ডেল ইনলাইন, মানে বেসিক্যালি যখন কিনা আমরা বিল্ড করব, তখন বিল্ড করে কি করছে, বান্ডেল করে দিচ্ছে পুরো ব্যাপারটাকে ইনলাইন, মানে একটা লাইনের মধ্যে ওটাকে পুরো টেনে এক লাইনে ফেলে দিতে পারে। তারপরে বিভিন্ন টার্গেটস, মানে মাল্টিপল টার্গেটস রয়েছে। মাল্টিপল টার্গেটস বলতে মাল্টিপল মানে পারপাসে আমরা এটাকে বিল্ড করতে পারি। চাইলে ব্রাউজারের জন্য, চাইলে অ্যাপ্লিকেশনের জন্য, চাইলে ডেস্কটপ, মোবাইল, এরকম আলাদা আলাদা টাইপের বিল্ড টুল আমরা এখানে চাইলে ইউজ করতে পারি, যেটা বিল্ড হচ্ছে। মানে আমরা যদি একটা মোবাইল অ্যাপ বানাই, সেটা একটা টার্গেট হতে পারে, বা হ্যাঁ, একটা এবার তার জন্য ওয়েব তার জন্য যেরকম লাইব্রেরি দরকার পড়ে, সেই লাইব্রেরিটা আমাদের যদি থাকে তাহলে আমরা সেই হিসাবে টার্গেট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এবার প্রোডাকশান রেডি হওয়া মানে হচ্ছে যেখানে মিনিফিকেশনস হবে, ট্রি শেকিং হবে, কম্প্রেশন থাকবে ফাইলের মধ্যে যাতে কিনা স্মল হয়। তারপরে এখানে যে স্কোপ হোয়েস্টিং, মানে বেসিক্যালি এখানে যখন কোডটাকে যখন কম্প্রেস করছে, তখন কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় কোডের মধ্যে কিছু মিসম্যানেজমেন্ট থাকতে পারে, সেগুলোকে চেক আপ করা, যে সেই জিনিসগুলো ঠিকঠাক করে করছে কি না সেগুলো চেক আপ করে নেয়। এখানে নোডের মধ্যে যখন আমরা পুরো এনভায়রনমেন্টটাকে বিল্ড করছি, তখন সেই নোড এনভায়রনমেন্টে থেকে বুঝে নেওয়া যে কোন কোন ডেটাগুলোকে অ্যাকচুয়ালি লাগবে, কোনটাকে লাগবে না, সেই ব্যাপারগুলোকে ডিস্টিংগুইশ করা। আচ্ছা, এই এই নোটটা আর এই নোট জেএস কি আলাদা, তাই তো? হুম এখানে যে নোট দেখলাম, হুম নোড এনভায়রনমেন্ট আর নোড নোট নোড জেএস এমি যেটা ব্যবহার করি, এটা নোড আলাদা। নোড এমুলেশন আর নোড জেস আলাদা নয়। এখানে অ্যাকচুয়ালি নোড জেসের উপর বেস করেই এই পুরো ব্যাপারটা রয়েছে। ও আচ্ছা, ঠিক ঠিক আছে। কারণ মেন ব্যাপার হচ্ছে যখনই কিনা আমরা জাভাস্ক্রিপ্টের যে কোনো প্যাকেজ, ঠিক আছে, যখন আমরা কাজ করছি অ্যাকচুয়ালি এখানে নামটা আমার একটা নাম মিসিং করছি, ব্রাউজার ফাই বলে, ব্রাউজার ফাই বলে একটা রয়েছে। তারপরে মাঝখানে একটা নাম মিস করছি, আমি যথেষ্ট মিস করছি। একটা কম্পাইলার নাম মিস করছি। কম্পাইলার না, অ্যাকচুয়ালি বিল্ড টুল নাম মিস করছি, নামটা জাভাস্ক্রিপ্ট বিল্ড
টুলস যদি সার্চ করি, হ্যাঁ ওয়েব প্যাক, এইটা খুব ভালো রকমের চলছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যে ওয়েব প্যাক মানে বিভিন্ন রকমের যে বিল টুলস রয়েছে তার মধ্যে সব থেকে পপুলার এই মুভমেন্টটা হচ্ছে ভাইট, ঠিক আছে। এর অপটিমাইজেশনটা সব থেকে ভালো। তারপরে হচ্ছে ওয়েব প্যাক। ওয়েব প্যাকটা অনেক বেশি ইউজ হতো, কিন্তু ওয়েব প্যাকের থেকে এখন বেশি ইউজ হচ্ছে ভাইটটা, কারণ ভাইটের অপটিমাইজেশন ওয়েব প্যাকের থেকে অনেক বেশি। ইএস বিল্ড বলে একটা অপশন রয়েছে যেটা আগে ইউজ হতো, মানে শুরুর দিকে যখন এসেছিলো মেনলি। তারপরে রোল আপটা ছিল, যে রোল আপটা বেসিক্যালি রোল আপ এটাও একটা বিল্ড টুল, যেটার উপর বেস করে অ্যাকচুয়ালি ভাইটটা তৈরি হয়েছে, মানে রোল আপের নেক্সট ভার্সনই হচ্ছে ভাইট। তো আর পার্সেল যে আছে এটা সম্পূর্ণ আলাদা রকমের প্রসেস, যেখানে মেনলি কী হয় এইগুলোর জন্য কিছু না কিছু সেট আপ আমাদের করতে লাগে, যাতে অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না, অনেক রকমের প্রবলেম ক্রিয়েট হয়। কিন্তু পার্সেলের বেসিক্যালি কী হয়, কোনো রকম আমাদের সেট আপ করতে তেমন লাগে না, কারণ অলমোস্ট এভরি সেট আপ এ ইনবিল্ড করে নেয় লাইব্রেরি বুঝে। তো সেই কারণে পার্সেল হচ্ছে সব থেকে মানে মানে আপনার অ্যাজ এ বিগিনার যদি আপনাকে কোনো কিছু রেডি করতে হচ্ছে তাহলে আপনি পার্সেল ইউজ করতে পারেন, এবং এটা আপনাকে বিল্ড করতে হেল্প করবে খুব সহজে। এখানে অলরেডি বলে দিচ্ছি যে কোনটা কীরকম মানে টাইপের কাজ করছে। তো এইখানে হ্যাঁ নেক্সট জেনারেশন যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি ভাইট, মেনলি নেক্সট জেনারেশন জেস, আর অপটিমাইজেশন লেভেলটা অনেক বেশি হাই রেখেছে। আর ওয়েব প্যাক যেটা আছে সেটা হচ্ছে হেভি ওয়েট, মানে এটার প্রচুর প্লাগইনস অনেক কিছু রয়েছে, এবং এটা এক্সট্রিমলি মানে কনফিগারেবিলিটি রয়েছে, বাট এটা অনেক বেশি হার্ড, মানে কনফিগারেশন করাটা, মানে ওর জন্য প্রচুর লাইব্রেরি টাইব্রেরি অনেক কিছু পড়াশোনা করতে হবে। ইএস বিল যেটা আছে এটা অ্যাকচুয়ালি ফাস্ট, কিন্তু এইটা মানে ইউজ যে হয় না তা না, এটাও যথেষ্ট ইউজ হয় কিছু কিছু ক্ষেত্রে, বাট মেনলি এটা যদি ইউজ হয়ও বেশ কিছু জায়গায় ভাইটি ইউজ হয় মেন বিল টুল হিসাবে, ঠিক আছে। আবার রোল আপ বলে যেটা রয়েছে সেটাও একটা জাভাস্ক্রিপ্টের বিল টুল, কিন্তু পার্সেল যেটা আছে এখানে হচ্ছে জিরো কনফিগারেশন, মানে এখানে যা ব্যান্ডেল তৈরি হয় তার জন্য আমাদের কোনো রকম কনফিগারেশন আলাদা করে করতে লাগে না, এটার কনফিগারেশন সব থেকে ইজি। তো এইগুলো হচ্ছে মোটামুটি এক একটা ধরনের মানে টাইপের বিল টুল। এছাড়াও আরও কিছু বিল টুল নতুন এসেছে, যেমন কিনা টার্বো প্যাক বলে একটা এসেছে, ওসিএক্স এসেছে, রোল ডাউন, এরকম বিভিন্ন রকমের বিল টুল বেরোচ্ছে, ঠিক আছে। মানে বেসিক্যালি ডেভেলপারদের যা কাজ কিছু না কিছু জিনিস তৈরি করা, তো এবার করছে, এবার মেন হচ্ছে যেটা চলবে সেটাকে ডাকবে, যেটা চলবে না সেটা থাকবে না, এই হচ্ছে ঘটনা। এবার ঘটনাটা হচ্ছে কি, আমাদের এই বিল টুলগুলোর মধ্যে থেকে পার্সেল আমি প্রেফার করি, এবং নট অনলি আমি, আপনিও হয়তো ভবিষ্যতে যখন এই ব্যাপারটা নিয়ে ভালো বুঝবেন তখন আপনিও এটাকে প্রেফার করতে চাইবেন, কারণ মেন ঘটনাটা হচ্ছে কি এখানে আমাদের কোনো রকম সেট আপ করতে লাগে না, যখন কিনা আমরা কাস্টম ওয়েতে আমরা যদি কোনো রকম কিছু ক্রিয়েট করতে চাই। মানে ব্যাপারটা কীরকম হচ্ছে, আমাদের কাছে কিছু রেডিমেড ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন এখানে রিয়াক্ট জেএসে যদি যাই, রিয়াক্ট ডট ডেভে, রিয়াক্টের এখানে রেকমেন্ডেড ইনস্টলেশন যেটা রয়েছে সেটা করছে কি, এখানে ক্রিয়েট নেক্সট অ্যাপ বা ক্রিয়েট রিয়াক্ট রাউটার বা ক্রিয়েট এক্সপো এরকম বলে আলাদা আলাদা টাইপের অপশানস দিয়ে রেখেছে, ঠিক আছে। এই প্রত্যেকটা অপশানসের মধ্যে কিন্তু এদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি এইগুলোর প্রত্যেকটা বিল্ড টুল বানানো আছে, মানে বিল্ড প্রসেস বানিয়ে দেওয়া আছে। তো যে বিল্ড প্রসেসের উপর বেস করে অ্যাকচুয়ালি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে সেট আপ করছি, এবং যেরকম সেট আপ ওরা দিয়ে দেবে সেই সেট আপেই আমাদের কাজ করতে হবে। কিন্তু যদি মনে করা যাক এরকম ব্যাপার যেখানে আমি আমার মতন ইচ্ছা মতন আমি সেট আপটা করবো, যেখানে আমি আমার মতন স্ট্যাকগুলো চুজ করব, আমার মতন সলিউশন আমি রেডি করব, তখন বেসিক্যালি কী হচ্ছে, তখন ওটা হয়ে যাচ্ছে ফুললি কাস্টমাইজেশন প্রসেস, ঠিক আছে। তখন সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়, তখন সেক্ষেত্রে পার্সেল চুজ করলে বেটার হয়, কারণ বেসিক্যালি কী হচ্ছে আমার অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে
যেমন কিনা আমি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছিলে, যার মেন সলিউশনটা হচ্ছে পিএইচপিতে, মানে বেসিক্যালি ওটার অ্যাপ্লিকেশনের পুরো ব্যাপারটাই হচ্ছে পিএইচপিতে। কিন্তু ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গাতে আমি রিয়্যাক্ট অ্যান্ড টেইলউইন্ড সিএসএস এই দুটোকে পুশ করতে চাইছি, এবং পুশ শুধু করা নয়, ওটাকে রান করে বিল্ড করে ওটাকে অপটিমাইজ মোডে আমি ওটাকে একটা পার্টিকুলার ফোল্ডারে রেখে দিতে চাইছি, যাতে কিনা আমার প্রসেসটা যাতে ফাস্ট থাকে এবং হাইলি পারফর্মেবল হয়। এবার সেই প্রসেসটাকে করতে গেলে এবার আমাকে ভাইটে যদি সেট আপ করতে হয়, অনেক বেশি সেট আপ প্রসেস আমাকে জানতে হবে বা করতে হবে। কিন্তু পার্সেলে সেরকম আমার খুব একটা বিশেষ সেট আপ করতে লাগলো না। এখানে একটা প্যাকেজ সেট আপ করলাম, একটা ডাইরেক্টরি নেম দিলাম, ব্যাস হয়ে গেল ফাটাফাট আমার সেট আপ, যার জন্য আমাকে বিশেষ কিছু খাটতে লাগলো না। এইটা হচ্ছে পার্সেলের সুবিধা। আর এই কারণের জন্যই কী হচ্ছে, পার্সেলটা অনেক বেশি ইউজ হয় যখন আপনি কাস্টমাইজ লেভেলে যদি কিছু কাজ করতে চান। আর ভাইটটা হচ্ছে প্রোডাকশন রেডি ক্ষেত্রে, যখনই আমরা কোনো প্রোডাকশন লেভেলের কোনো অ্যাপ্লিকেশন বানাচ্ছি সেই ক্ষেত্রে ভাইটের রেকমেন্ডেশন থাকে, এবং ভাইটের যে রেকমেন্ডেশন থাকে সেটা ফ্রেমওয়ার্ক ডাইরেক্টলি দিয়ে দেয়। যারা ফ্রেমওয়ার্ক ডেভেলপার তারা ডাইরেক্টলি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এছাড়াও কী হচ্ছে, ভাইটের যদি আমরা ওয়েবসাইটে যাচ্ছি, তো ভাইটেরও এখানে এরা ফ্রন্ট এন্ডের যে 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 সলিউশনসগুলো সাপোর্ট করে তারও ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এবার এই যে বিল টুলগুলো রয়েছে, এই বিল টুলগুলোর মেন প্রায়োরিটিস হচ্ছে কি, ব্রাউজার অ্যাপ বিল্ড করা। মানে এই যে আমরা যে ব্রাউজারের যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছি, ওয়েব অ্যাপ্লিকেশন, সেটাকে বিল্ড করার টার্গেটটাই হচ্ছে মেনলি প্রাইমারি টার্গেট। আর সেকেন্ডারি টার্গেট হচ্ছে যদি কিনা আমরা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হিসাবে আমরা যদি ব্যাকএন্ড ক্রিয়েট করতে চাই, এবার ব্যাকএন্ডও আমরা ক্রিয়েট করতে পারি আমাদের জাভাস্ক্রিপ্ট সলিউশন অ্যাপ্লাই করে। সেখানে যেমন এই যে এক্সপ্রেস জেএস এই যে সাইটটা রয়েছে, এইটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, ব্যাকএন্ড হিসেবে কাজ করে, ঠিক আছে। এই ব্যাকএন্ড হিসেবে এক্সপ্রেস জেএস এই সাইটটা রয়েছে। বাহ, এটা ডিজাইনটা খুব সুন্দর করেছে। মানে আগে আগে এদের ডিজাইনটা খুব একটা ভালো ছিল না, কিন্তু এবার ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এইটা হচ্ছে মানে ওয়েব অ্যাপ্লিকেশান বিল্ড করার মিনিমাম একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এবার এই মিনিমাম ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি এক্সপ্রেসে যারা কাজকর্ম করবে তারা, মানে ব্যাকএন্ডে রিলেটেড যারা কাজকর্ম করবে তারা এইটাকে ইউজ করতে চাইলে করতে পারে। কিন্তু যারা ধরুন এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশন বানাবে, তাদের এন্টারপ্রাইজ লেভেলের ফ্রেমওয়ার্ক হচ্ছে নেক্সট জেএস, যেমন আমি বলেছিলাম, মানে ব্যাক এন্ডের দিক দিয়ে যেটা আপনারা .NET-এ কাজ করেন সেই ব্যাপারটাই এখানে হয়। বা বা অ্যাডোনিস বলে আর একটা ফ্রেমওয়ার্ক আছে। মানে মোটামুটি এই দুটো ফ্রেমওয়ার্ক জেনারেলি ইউজ হয়, বা আমিও নিজেও ইউজ করেছি। এছাড়াও আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে যা মার্কেটে দেখলে পাওয়া যাবে, ঠিক আছে। যেগুলো ব্যাক এন্ডের। ব্যাকএন্ড, হ্যাঁ, এগুলো মেনলি ব্যাকএন্ডের জন্য। এবার ফ্রন্ট এন্ডের জন্য কি আছে, এখানে একটা যে আপনি যেটা বললেন যে প্রোডাকশনের জন্য যখন ব্যবহার করছি তখন বাইককে নিচ্ছি, মানে প্রোডাকশন বলতে কি, ধরুন আমি একটা একটা প্রজেক্ট বানাচ্ছি, সেটা ধরুন মানে ওই একটাই প্রোডাক্ট আর কি, একটাই প্রোডাক্ট, সেটাই ধরুন বিভিন্ন ক্লায়েন্ট ব্যবহার করে। সেই রকম জিনিস বোঝাতে চাইলেন না প্রোডাকশন বলতে মানে ক্লায়েন্টকে দেওয়ার জন্য যদি তৈরি করি সেটাকে বোঝাতে চাই, মানে যে কোনো ক্লায়েন্ট, মানে যেমন ওই জব সাইটটা দেখলাম আপনার, ওই রকম জিনিসটাকে বোঝালেন? ওটা তো কোনো ধরুন পার্টিকুলার একজন। দেখুন আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট সলিউশন, জাভাস্ক্রিপ্টে আমাদের কী কী ধরনের কাজ আপনারা করতে পারছি। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারছি। এটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলা ভুল, এটা হচ্ছে সার্ভার অ্যাপ্লিকেশন বানাচ্ছি, যেখানে ব্যাকএন্ড আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, ঠিক আছে। ফ্রন্ট এন্ডের জন্য যেমন কিনা রিয়্যাক্ট বা নর্মাল HTML যদি করি, সেটা আমরা চাইলে করতে পারি। এবং অবশ্যই এখানে কী আছে, এটা দিয়ে আমরা কমপ্লিট ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করতে পারি, যেখানে আমাদের এখানে মানে টেমপ্লেট ইঞ্জিনও রয়েছে, ঠিক আছে। মানে
এইখানটা দিয়ে আমরা একটা ফুল ফুল প্লেজেড একটা অ্যাপ্লিকেশন বানাতে পারি এটা দিয়ে। আচ্ছা, মানে একটা উইন্ডো তৈরি করে সেখানে ইনপুট দিলাম, আবার সেটা ডেটাবেসেও গিয়ে পড়লো, হ্যাঁ, সেই কাজটা করলো ডাইরেক্ট হয়ে গেল। সমস্ত কাজ আমার হ্যাঁ, এই নোড.জেএস মানে এক্সপ্রেস.জেএস যেটা আছে এটা দিয়ে হ্যাঁ, আমাদের হ্যাঁ। ফুল কাজটা হয়ে যেতে পারে, ঠিক আছে? ও যেটা কিনা আচ্ছা, আচ্ছা। আপনি যেমন ডটনেট এমবিসিতে যেমন কাজ করেন হ্যাঁ, 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 হ্যাঁ। ওই সেম কাজটা আমরা এই ফ্রেমওয়ার্কটাকে ইউজ করে করতে পারি। নট অনলি এটা, আচ্ছা, আমি আচ্ছা। যে কটা ফ্রেমওয়ার্কই দেখালাম ব্যাকএন্ডের সবকটাই সেমভাবে কাজ করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ওই যে আগের দিন দেখলাম যেরকম যে ওই সিভি গুলো এসেছে একটা গ্রিডের মধ্যে হুম দেখাচ্ছে। হুম এবার হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, এবার ঘটনাটা হচ্ছে কি, এই ক্ষেত্রে এখন বর্তমান যে ডেভেলপমেন্ট প্রসেস, এইখানে ডেভেলপমেন্ট প্রসেসে একটু চেঞ্জ করে দিচ্ছে আস্তে আস্তে, যে যাতে কিনা ব্যাকএন্ডের যে মানে প্রসেসিং পাওয়ারটাকে অপটিমাইজ করা। হ্যাঁ, যা কারণ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি এইচটিএমএল সিএসএস যদি সার্ভার সাইড দিয়ে যদি ওটাকে বিল্ড করি, তাহলে কি হচ্ছে, যতগুলো আপনার ট্রাফিক মানে যতগুলো ইউজার আপনার সাইটে ভিজিট করছে, প্রত্যেকটা সাইটের রিকোয়েস্ট অনুযায়ী প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা করে আপনাকে তার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বিল্ড করতে হচ্ছে ডেটাবেসের হুম, থেকে রিকোয়েস্ট নিয়ে। এর জন্য অসুবিধাটা কি হয়, যে সার্ভার সাইডে প্রেশারটা বেশি পড়ে যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, এবং সার্ভার সাইডে যেহেতু প্রেশারটা পড়ে যায়, তার জন্য কি হয়, আপনি দেখবেন যখন কিনা সার্ভারে যখন হেভি ট্রাফিক থাকবে, তখন আপনার ওয়েবসাইটের পেজটা ওপেন হতে কিছু না হলেও 4-5 সেকেন্ড, সরি 4-5 মিনিট অবধিও লেগে যেতে পারে ম্যাক্সিমাম, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এবার এটা একটা। এবার বেসিক্যালি কী হয়, আমাদের যে মানে হিউম্যান ইন্টারাকশান যেটা হয়, হিউম্যান ইন্টারাকশানে মানে দেখা গেছে যে 4 সেকেন্ডের মধ্যে যদি কোনো সাইট ওপেন হয়, তো সেই সাইটে লোক থাকবে, আদারওয়াইজ লোক পালিয়ে যাবে। হ্যাঁ, মানে বুঝতে পেরেছি, মানে বিরক্ত হয়ে গেল আর হ্যাঁ, কি। মানে বেসিক্যালি 4 সেকেন্ডের মধ্যে যদি খুলে গেল তো ভালো, 1 2 3 4, 4 সেকেন্ডের মধ্যে খুললো তো ঠিক আছে। এবার যদি ওটা যদি 1 মিনিট 2 মিনিট যদি লাগে, লোক তো তখন ট্রাফিক মানে ওই সাইট বন্ধ করে চলে যাবে, হুম, ও খোলবার জন্য ওয়েট করবে না। এবার এটা কখন হয়, যখন কিনা মনে করুন আপনার সাইটে প্রচুর ট্রাফিক রয়েছে, এবার প্রচুর ট্রাফিক যখন আপনার এঙ্গেজড করে ফেলেছে সিস্টেম প্রসেসকে, তখন তো আপনার সার্ভার কী হবে, স্কেল আপ করতে হবে। আর যদি হ্যাঁ, সার্ভার স্কেল আপ না করে, ওই সেম সার্ভারই ওর মানে অপটিমাইজ করে করে একটার পর একটা দিতে থাকবে রেসপন্স। এবার এই হ্যাঁ, কারণের জন্য কী হয়, তখন সার্ভারের রেসপন্স অনেক কমে যায়। হুম, এবার এই কমে যাওয়ার রেসপন্সটাকে অপটিমাইজ করার জন্য টেকনোলজিকে ভাগ করে দেওয়া হয়েছে, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। হুম। যার কারণের জন্য কী হয়েছে, এখন আপনারা দেখবেন আগে কী হতো, মনোলিথিক একটা আর্কিটেকচারে কাজ হতো। ব্যাকএন্ডের, হ্যাঁ, ব্যাকএন্ডের একটা পার্ট হচ্ছে, আর এই ফ্রন্ট এন্ডের আরেকটা পার্ট হচ্ছে। আগে কাজ হতো মনোলিথিক আর্কিটেকচারে, হ্যাঁ, হ্যাঁ, আর এখন কাজ হয় মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচারে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। মানে বিশেষ করে এন্টারপ্রাইজ লেভেল বা বড় বড় যেখানে প্রোডাক্ট হ্যাঁ, লেভেলের কাজকর্ম হয় সেক্ষেত্রে। হ্যাঁ, এবার ব্যাপার এই হচ্ছে টার্মটা এখন খুব ইউজ হয়েছে, এবার ব্যাপার হচ্ছে কি, মাইক্রো সার্ভিস। মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচার আর মনোলিথিক আর্কিটেকচারের মধ্যে ডিফারেন্স কি জানেন কি? এইটাই তো যেটা হচ্ছে যে ছোট ছোট সার্ভিস গুলো তৈরি করে ওগুলোকে ব্যবহার করে, এবং সেটা এরকম একটা ফ্রন্ট এন্ড কে নিয়ে দুটোর মধ্যে একটা, যেমন এপিআই কল হয়ে হচ্ছে। আর যেটা আগেকার যে ওই সিস্টেমটা, সেটা যেমন আমরা ওই পেজটাকে ডিজাইন করছি, তার ব্যাকএন্ডে ওই কোডটা লিখে ডেটা ফেচ করে শো করছি বা ইনপুটটা নিচ্ছি। অ্যাকচুয়ালি মনোলিথিক আর্কিটেকচার আর মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচারের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা সব থেকে বেশি সুবিধা? এখন তো মানে করতে অভ্যস্ত ছিলাম এইটাতেই, মানে একটা, মনোলিথিক। হ্যাঁ, হ্যাঁ, একটা পেজ ডিজাইন করলাম, তার পিছনেই কোড হ্যাঁ, লিখে দিলাম। এবার মনোলিথিক আর্কিটেকচারটাই সব থেকে বেশি সুবিধা, কারণ যখন আমরা সিঙ্গেল ডেভেলপার মানে সিঙ্গেল হ্যান্ডেড ডেভেলপার যখন কাজ করে, তখন সেক্ষেত্রে মনোলিথিক আর্কিটেকচার বা স্মল টিমের ক্ষেত্রে মনোলিথিক আর্কিটেকচারটা অনেক বেটার, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যখনই কিনা প্রোডাকশান প্রেশার বেড়ে যায়, ডেভেলপার লাইন আপ বেড়ে যায়, আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা লোকজনকে অ্যাসাইন করা থাকে, তখন সেক্ষেত্রে মাইক্রো সার্ভিসেস আর্কিটেকচারটাই বেটার। কারণ মাইক্রো সার্ভিসেস আর্কিটেকচার হলে কি হবে, প্রত্যেকটা পোর্টে, কারণ একটা যখন ওয়েবসাইট লঞ্চ হবে, সেই ওয়েবসাইটের মধ্যে আলাদা আলাদাভাবে আমরা পোর্ট দিয়ে আলাদা আলাদা মানে সেম ডোমেন বাট আলাদা আলাদা পোর্ট দিয়ে আলাদা আলাদা অ্যাপ্লিকেশনকে আমরা লঞ্চ করতে পারি, বা আলাদা আলাদা সাবডোমেন অ্যাপ্লাই করে
সেখানে আমরা সেই অ্যাপ্লিকেশনটাকে লঞ্চ করতে পারি। এই যে আলাদা আলাদা অ্যাপ্লিকেশানগুলোকে যে লঞ্চ করছি আলাদা আলাদা পোর্ট ধরে বা আলাদা আলাদা পাথ দিয়ে বা আলাদা আলাদা সাবডোমেন ইউজ করে, এই যে আলাদা আলাদা অ্যাপ্লিকেশানগুলোকে লঞ্চ করার পর এই অ্যাপ্লিকেশানগুলো কী হচ্ছে, কেউ মনে করুন বিলিংস পার্টে কাজ করছে, কেউ হয়তো ফিডের পার্টে কাজ করছে, মানে আমি ফেসবুকের স্ট্রাকচারে বলছি, কেউ হয়তো নিউজ ফিডের কাজ করছে, কেউ হয়তো প্রোফাইলিংয়ের কাজ করছে, কেউ হয়তো অ্যাডসের পার্টে কাজ করছে, কেউ হয়তো মানে বিভিন্ন রকমের ওর পার্ট রয়েছে, এবং প্রত্যেকটা পার্ট যে কটা জিনিসকে আমরা একটা উইন্ডোর মধ্যে দেখছি, অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা কিন্তু একটা উইন্ডোর থেকে আসছে না, প্রত্যেকটা জিনিসই আসছে কিন্তু আলাদা মডিউলস থেকে, ঠিক আছে, আলাদা মডিউলস থেকে আসছে। কিন্তু যখন আমরা সেই পুরো জিনিসটাকে যখন একটা জায়গায় দেখছি, সেই একটা জায়গায় দেখার জন্য কিন্তু আমাদের অ্যাপ্লাই করা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। তার কাজ হচ্ছে কি, আপনি হয়তো বুঝতে পারছেন না বা আমরা অ্যাজ এ ইউজার বুঝতে পারছি না যে এগুলো আলাদা প্রোডাক্ট বা আলাদা আলাদা সার্ভিস, কারণ যেহেতু আমরা পুরো ব্যাপারটা একটা উইন্ডোতে দেখতে পাচ্ছি। কিন্তু এই একটা উইন্ডোতে আনার জন্য আমাদের যে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আছে, সে কি হচ্ছে, সে একটা অন্য সাইট থেকে আসছে, মানে অন্য জায়গা থেকে এসে জাস্ট ও দরকার মতন যেখান থেকে যে ডেটাটা পুল করা দরকার সেই ডেটাটাকে পুল করে ওর ফিল্ডটাকে ফিল করে দিচ্ছে। এইভাবে কিন্তু মানে আমাদের অ্যাপ্লিকেশান আজকের ডেটে তৈরি হচ্ছে। আর এই যে অ্যাপ্লিকেশান যে তৈরি হচ্ছে, এতে সুবিধাটা কী আছে? সুবিধাটা হচ্ছে এটাই, কোনো কারণে অ্যাড মডিউলের প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে, কোনো কারণে অ্যাড মডিউলটায় প্রবলেম হয়েছে। এবার তাহলে কী হবে, অ্যাড মডিউলটা প্রবলেম হলে অ্যাড মডিউলটা অফ থাকবে, এন্টার সাইটটা অফ হবে না। এতে সুবিধাটা কী হলো, ডাউন টাইম দেখতে পাওয়া যাবে না। যে মুমেন্টে যে মডিউলটা ডাউন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই মডিউলটা মানে ভিজুয়ালি আউট হয়ে গেল, কিন্তু ইউজার বুঝতে পারবে না যে কী হলো ব্যাপারটা। দেখবেন এই দুদিন আগে, ঠিক দু চার দিন আগে গুগল নিজের ফ্রন্ট এন্ডকে আপডেট করেছে। আপনি হয়তো জানেন না, দু চার দিন আগে এদের নিজস্ব ফ্রন্ট এন্ড আপডেট করেছে। এবার ফ্রন্ট এন্ড যখন আপডেট করেছে তখন কয়েক মিনিটের জন্য, কয়েক সেকেন্ডের জন্য ডাউন টাইম এসেছিলো, কারণ ফ্রন্ট এন্ড যখন আপডেট করছে তখন ফ্রন্ট এন্ড, ঠিক আছে, হ্যাঁ, গুগলে, তারপরে ইউটিউবে, কখনো কখনো জিমেলে এরা আপডেট করে ফ্রন্ট এন্ডটা। মেজরিটি টাইম যখন কিনা ফ্রন্ট এন্ডটা আপডেট করে, সেই সময় কিন্তু এদের কিছুটা ডাউন টাইম দেখতে পাওয়া যায়, কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিনিটের জন্য ডাউন টাইম দেখতে পাওয়া যায়। তাই বলে এই নয় যে ওদের কাজ কখনো বন্ধ থাকে, ওরা অল টাইম কিছু না কিছু আপডেট করছে, কিছু না কিছু চেঞ্জেস করে যাচ্ছে, কিন্তু তাই বলে কিন্তু আমরা কখনো সেটাকে দেখতে পাই না ব্যাপকভাবে। হ্যাঁ, ব্যাপকভাবে আমরা দেখতেও পারি না বা বুঝতেও পারি না যে এটা সাইটটার মধ্যে চেঞ্জেস হয়ে যাচ্ছে বা আপডেট হয়ে আসছে, পেছনে কাজ চলছে। এবং পেছনে কাজ চলার প্রধান কারণটা হচ্ছে কি, যেহেতু ফ্রন্ট এন্ডটা একটা আলাদা ফ্রেমওয়ার্কে তৈরি করা, তো ওখানে কী হচ্ছে, লজিক দেওয়া আছে যদি কিনা কোনো কারণে যদি এটাকে ডাউন থাকে, ওই মডিউলটাকে হাইড করে দেবে। তাই জন্যে কী হয়, যদি ব্যাক এন্ডে কোনো মডিউল যদি ডাউন হয়ে গেছে, সেটাকে আপ করতে হচ্ছে, তখন সেই মডিউলটাকে সাইড করে দিল ভিজুয়ালি। তাহলে কী হলো, আমরা বুঝতেও পারবো না যে একটা ওদের সেকশন অফ হয়ে গেছে। অফ হয়ে অন হয়ে আবার যখন অন হয়ে আবার যেমন চলছে, তাতে কিন্তু কেউ আমরা বুঝতে পারলাম না। জাস্ট আমরা বুঝতে কেন পাচ্ছি, যখন বুঝতে পারছি তখন শুধুমাত্র ফ্রন্ট এন্ড মডিউলটাই চেঞ্জ হচ্ছে, সেই কারণে আমরা বুঝতে পারি। কারণ ফ্রন্ট এন্ড মডিউলটা হচ্ছে একটা ইউনিভার্সাল মডিউল, যেটার পেছনে অনেকগুলো আলাদা আলাদা অ্যাপ্লিকেশন সলিউশন কিন্তু কাজ করতে পারে এবং করেও। এবং এই কারণটার জন্য কি হয়েছে, আজকে মাইক্রো সার্ভিসেস আর্কিটেকচার এবং তার সঙ্গে ফ্রন্ট এন্ড আর্কিটেকচার তৈরি হয়েছে। এবং ফ্রন্ট এন্ড আর্কিটেকচারের সুবিধাটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে অপটিমাইজেশনস আমরা পাচ্ছি। সেকেন্ড হচ্ছে কি, যখন কিনা আমরা যখন অ্যাপ্লিকেশন যখন ইউজাররা লোড করছে, তখন ইউজারকে ওয়েট করতে হচ্ছে না, জিরো ওয়েটিং টাইম। মানে ইউজারকে বেসিক্যালি সাইটে এসে মানে ওয়েট করতে হচ্ছে না যে
আমার সাইট ওপেন হচ্ছে অলরেডি সাইট ওপেন হয়ে বসে গেছে। মেন হচ্ছে কি কখন এটা বুঝতে পারবো যে ওখানে ডেটা আসতে সময় লাগছে, যখন কিনা কোনো কারণে আমরা লগ ইন করছি, কোনো কারণে কোনো ফাইল থেকে কোনো একটা ডেটাবেস থেকে ডেটা লোড করে আনছে, তখন হয়তো আমরা সামান্য কয়েক সেকেন্ডের জন্য হয়তো একটু লোডিং টাইম দেখতে পারি, বা লোডার অনেক সময় লাগানো থাকে। না লাগালেও যে খুব একটা লোকের চোখে পড়বে তা নয়। তো ওই যে ব্যাপারটুকুটাকে ম্যানেজ করছে কে? সার্ভার সাইড। মানে সার্ভার সাইড কী কাজ করছে? ডেটাবেস থেকে ডেটা তুলছে, জেসনে ডেলিভার করে দিচ্ছে। তাহলে কি হলো, এন্টার যে HTML জেনারেশন করা, CSS জেনারেট করার পেছনে যে প্রেশারটা ছিল, সেই প্রেশারটা কমপ্লিটলি আউট হয়ে গেল সার্ভার থেকে। আর এই কারণের জন্য কী হতো, আমাদের অ্যাপ্লিকেশনটা অনেক বেশি সুবিধা। এবার জাভাস্ক্রিপ্টের পাওয়ার কী? জাভাস্ক্রিপ্টের পাওয়ার হচ্ছে আমরা সার্ভার সাইড অ্যাপ্লিকেশন বানাতে পারছি, ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন তো বানাতে পারছি, কারণ ফ্রন্ট এন্ডের পার্ট তো জাভাস্ক্রিপ্ট ছাড়া অসম্ভবই। ঠিক আছে, এছাড়াও কী হচ্ছে, আমরা ব্যাক এন্ড নয়, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারছি। ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানোর জন্য ইলেকট্রন জেস আমরা ব্যবহার করছি, যেটার মারফতে আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশন ক্রিয়েট হচ্ছে। এই যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন যখন আমরা ক্রিয়েট করছি, তখন অ্যাকচুয়ালি ইলেকট্রন জেস এটা একটা সলিউশন রয়েছে। এইটাও কী হচ্ছে, নোট জেএসের উপর বেস করে চলছে। মানে যখন আমরা এটাকে ডাউনলোড করছি, এটাও একটা থার্ড পার্টি নোট জেএসের প্যাকেজ, যেটা ইনস্টল হওয়ার পর এটা কিন্তু নর্মালি জাভাস্ক্রিপ্টের প্যাকেজ আমরা যেরকম আমরা ইউজ করতে পারি, সেই প্যাকেজগুলোকে নিয়েই কিন্তু এ অ্যাকচুয়ালি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিল্ড করবে। এবং যখন ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিল্ড করবে, তখন ডেস্কটপ হিসাবে আমরা অপারেটিং সিস্টেম কী কী দেখতে পাচ্ছি? প্রাইমারিলি উইন্ডোজ, লিনাক্স, ম্যাক। এই তিন ধরনের আমরা দেখতে পাচ্ছি। তো এই তিন ধরনের যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বিল্ড করার ওয়ান স্টপ সলিউশন হচ্ছে ইলেকট্রন জেএস। ঠিক আছে, যাখানে কিন্তু আমরা উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারছি এটা থেকে। আর যখনই আমরা যদি একটা মানে ফর এক্সাম্পল আর কি, যদি একটা ছোট বিলিং অ্যাপ্লিকেশন বানালাম, সেটা যদি এই ইলেকট্রন জেএস দিয়ে বানাই, তাহলে সেটা উইন্ডোজ মেশিনেও চলবে, ম্যাক এবং লিনাক্স মেশিনেও চলবে। মানে একটা সলিউশন, একটা কোড বেসি আমার তিনটে জায়গাতে চলে যাবে। এবার ব্যাপার হচ্ছে কি, এবার এই যে ব্যাপারটা, এর যে এপিআইসগুলো রয়েছে, এর যে কোড বেসগুলো রয়েছে, সেটা সামান্য ডিফারেন্স রয়েছে। যখন আমাদের অ্যাপ্লিকেশন বিল্ড করতে যাবো, সেটা আমাদের পড়ে নিতে হবে, এপিআই ডকুমেন্টেশন পড়ে আমাদের কী এপিআইস আছে, কীভাবে কাজ করতে হয়, সেটা আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে এটা রয়েছে। এবার এই যে ব্যাপারটা রয়েছে, এই ইলেকট্রন জেএসের একটা আলাদা প্যাকেজ আছে, যেটা হচ্ছে ভাইট ইলেকট্রন বলে এরকম একটা ইলেকট্রন ভাইট, যেটা বেসিক্যালি মানে ভাইট কম্পাইলার অ্যাকচুয়ালি পেছনে কাজ করবে। আর ইলেকট্রন হচ্ছে অ্যাকচুয়ালি মেন ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সলিউশন। এটা ইউজ করলে আমাদের সুবিধাটা কী হবে? ইলেকট্রন ভাইট ইউজ করলে পরে আমরা নর্মাল ইলেকট্রন ইউজ করলে সেক্ষেত্রে আমরা কী করতে পারছিলাম, আমরা HTML CSS তো অ্যাপ্লাই করে কাজ করতে পারছি, মানে আমরা জাভাস্ক্রিপ্ট এপিআই ইউজ করে আমরা কাজ করতে পারছি, কিন্তু তার জন্য আপনার জাভাস্ক্রিপ্টের উপর যথেষ্ট ম্যাসিভ একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার ছিল, যেটাকে এরা একটা র্যাপার করে জিনিসটাকে আর একটু মানে ইজি বলবো না, কম্প্যাক্ট করেছে, যাতে কি না আমরা রিয়াক্ট, অ্যাঙ্গুলার এইগুলো দিয়েও যদি অ্যাপ বিল্ড করি, সেটাতে আমাদের অনেকটা সুবিধা হবে। মানে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, সমস্ত কিছু রেডিমেড একটা সলিউশন দিয়ে দিয়েছে, যাতে আমাদের বিল্ড প্রসেসটা আর একটু ইজি হয়ে যায়। ঠিক আছে, নর্মাল ইলেকট্রনে যদি আমরা করি, সেটা কিন্তু ওইভাবে ইজি করবে না ব্যাপারটা, যে কারণে ইলেকট্রন ভাইট যদি ইউজ করি, সেটা আমাদের অনেকটা ইজি করে দেবে। এবার যদি আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশন ছেড়ে যদি আমরা এবার মোবাইল অ্যাপ্লিকেশনের দিকে যাই, মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য রিয়াক্ট নেটিভ একটা যথেষ্ট ভালো প্ল্যাটফর্ম জাভাস্ক্রিপ্ট সলিউশনে, রিয়াক্ট নেটিভ .dev। বাট রিয়াক্ট নেটিভ .dev যেটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইনিশিয়াল লাইব্রেরি টাইপের। এটা দিয়ে কমপ্লিট প্রোডাকশন রেডি অ্যাপ করাটা একটু চাপের হয়। মানে এটা হচ্ছে জাস্ট একটা
প্রসেস রেখেছে, বাট এটা দিয়ে আমরা যদি প্রোডাকশন রেডি অ্যাপ যদি করতে যাই অনেক সময় অনেক জায়গায় অসুবিধা আসে এবং এটা আমরা ফেস করেছি, যে কারণে এর অল্টারনেট অপশানস যেটা রয়েছে থার্ড পার্টি সলিউশন, যেটার নাম হচ্ছে এক্সপোডেভ। এইটা বেসিক্যালি কী করছে, ওই রিয়্যাক্ট নেটিভের যে কনসেপ্টটা আছে ওটাকে নিয়ে এরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের এনভায়রনমেন্ট বানাচ্ছে। এবার আমি যদি মনে করি না আমি এইরকমভাবে আমি অ্যাপ বানাতে চাই না, তাহলে সেক্ষেত্রে নেটিভ স্ক্রিপ্ট বলে NATIVSCRIPT নেটিভ স্ক্রিপ্ট বলে আর একটা সলিউশন রয়েছে, ঠিক আছে, মানে এক্সেবার্কার জাভাস্ক্রিপ্টের সলিউশন রয়েছে। এই নেটিভ স্ক্রিপ্টের সলিউশন কী হচ্ছে, এইখানে নট অনলি রিয়্যাক্ট সলিউশন এখানে রয়েছে, ফ্রন্ট এন্ডে আমরা হয়তো কেউ হয়তো ভিউতে সাবলীল, মানে ভিউ ফ্রেমওয়ার্ক একটা আছে, রিয়্যাক্ট অ্যাঙ্গুলার ভিউজেস, এটা হচ্ছে ভিউজেস, যেটা রিয়্যাক্টের মতনই অনেকটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি কনসেপ্ট সেম বাট আলাদা কোডিং লেখার প্রসেস। অ্যাঙ্গুলার তো দেখিয়েছি। তো এবার যদি সেরকম যদি হয়, মানে কেউ হয়তো ভিউজেসে কাজ করেছে এবং ভিউজেসে এক্সপার্ট, সে চাইছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে, তাহলে সেই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কিন্তু এইখানে এই নেটিভ স্ক্রিপ্ট যেটা রয়েছে অ্যাকচুয়ালি সেই সাপোর্টটা দিচ্ছে। মানে বেসিক্যালি কী করছে, এইখানে নর্মাল জাভাস্ক্রিপ্ট যে লিখতে পারে সেও একটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবে, নর্মাল টাইপস্ক্রিপ্ট যে লিখবে সেও করতে পারবে, যে অ্যাঙ্গুলার জানবে সেও করতে পারবে, আবার যে রিয়্যাক্ট নেটিভ জানবে সেও করতে পারবে, আবার অন্য যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলোতে কাজ করতে পারলে সেটাও করতে পারবে। তার মানে এইটা দিয়ে যখনই আমরা কাজকর্ম করছি, তার মানে এইটাকে ইউজ করে আমরা মানে মোবাইল অ্যাপ্লিকেশন, সমস্ত রকমের মোবাইল অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করে নিতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি যে কোনো একটা রকম রিয়াক্ট নেটিভটাই জানলাম আর এই নেটিভ স্ক্রিপ্টটা একটু সাহায্য নিলাম, নেটিভ স্ক্রিপ্টের সাহায্য নেওয়ার দরকার নেই। যদি আপনি রিয়্যাক্ট নেটিভই কাজ করছেন, রিয়্যাক্ট নেটিভে আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন, তার জন্য নেটিভ স্ক্রিপ্টের আর সাহায্য লাগবে না। আচ্ছা আচ্ছা, নেটিভ স্ক্রিপ্ট হচ্ছে তখনই যখন কি না আপনার এখানে সলিউশনটা হচ্ছে, আপনি হয়তো জানেন অ্যাঙ্গুলার বা ভিউ, ঠিক আছে, বা নর্মাল জাভাস্ক্রিপ্ট, কিন্তু আপনি চান মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে, তখন সেক্ষেত্রে আপনার নেটিভ স্ক্রিপ্ট বেটার। আদারওয়াইজ নেটিভ স্ক্রিপ্ট তেমন খুব একটা ইউজফুল নয়, ঠিক আছে। তো বেসিক্যালি মেন ব্যাপারটা হচ্ছে এটাই, যে আমাদের নেটিভ স্ক্রিপ্ট হচ্ছে একটা অপশানস হিসাবে রাখা, নাকি এটাকে প্রাইমারি সলিউশন। প্রাইমারি সলিউশন যদি আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে যাই, তো ডেফিনেটলি আমি বলবো নেটিভ রিয়্যাক্ট নেটিভ যেটা আছে সেটা অনেকটা ভালো, রিয়্যাক্ট নেটিভ। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যেটাই করবেন না কেন, যেটাইতেই যান না কেন, তার এপিআই ডকুমেন্টেশন সমস্ত কিন্তু আলাদাভাবে রয়েছে, তার জন্য আলাদা একটা লার্নিং প্রসেস রয়েছে ডেফিনেটলি, কিন্তু কোড বেস সম্পূর্ণ সবার জন্য এক। এবার বর্তমানে ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, আমাদের এই যে বিল্ড টুলের যে প্রসেস, এখানে জাভাস্ক্রিপ্টের সমস্ত প্রোগ্রামিং যখন আমরা করছি, এখানে কাজ করছি মডুলার প্রোগ্রামিং। তো মডুলার প্রোগ্রামিং হওয়ার জন্য আমাদের ফার্স্টে যে অ্যাপটা ডেভেলপমেন্ট করব, আর মডুলেশনের জন্য আমাদের ফার্স্টেই লাগবে প্যাকেজ ডট জেসন ক্রিয়েট করা। তো npm init করে -y করে দিলাম ডাইরেক্টলি, তাতে কী হবে, প্যাকেজ ডট জেসন যে ফাইলটা, এটা আমাদের ডাইরেক্ট এখানে ক্রিয়েট হয়ে গেল, মানে একটা লাইন। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট, মানে আমি ম্যানুয়ালি সমস্ত ডিসক্রিপশন আমাকে বসাতে হলো না, জাস্ট আমি npm init -y করে দিতে এর ডাইরেক্টলি কী হচ্ছে, আমার একটা প্যাকেজ ডট জেসন ক্রিয়েট করে দিলাম। এবার তারপরে নিয়ে গিয়ে আমি আমার ইচ্ছে মতন মডিফাই করতে পারি, কারণ সেটা তো আমাদের পক্ষে সম্ভবই। এবার পার্সেল জেএসের মধ্যে যখনই আমরা পার্সেল জেএস নিয়ে কাজ করব, পার্সেল জেএসে কাজ করতে গেলে এবার লাগবে আমাদের প্যাকেজ। এইখানে ইয়ার্ন বলে একটা রয়েছে, ইয়ার্নও কিন্তু একটা থার্ড পার্টি প্যাকেজ, আমি বলেছিলাম আগে যেটা ফেসবুক বানিয়েছে। তো এখানে ইয়ার্ন না ইউজ করে আমি এইটা করলাম, এবং এখানে সুডো দিয়ে করতে হচ্ছে, কারণ বেসিক্যালি এই প্যাকেজটা যখনই আমরা ইনস্টল করছি, তখন নোড মডিউল ফোল্ডারটা আমার এই লোকাল পাথের মধ্যে আসবে, যার ভেতরে পার্সেলটা ইনস্টল হবে।
এবং যখনই আমরা লোকাল পাথের মধ্যে নিচ্ছি তখন এখানে কী হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন এনেবল করে দিতে হবে, যাতে কিনা এই রিড রাইটের কাজটা যাতে সহজে করতে পারে। এবং যখনই আমাদের এই নোড মডিউলস ফোল্ডারটা এসে গেল, দেখুন এখানে ডেপ ডিপেন্ডেন্সিতে পার্সেলও এসে গেছে। তার কারণ হচ্ছে আমরা এই যে সিনট্যাক্সটা লিখেছি, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্ল্যাগটা, এই ফ্ল্যাগ বা অপশান যাই বলুন না কেন, এইটা লেখার জন্যই কিন্তু ডেপ ডিপেন্ডেন্সি আসছে। যদি এটা না লিখতাম তাহলে কী হতো, ডিপেন্ডেন্সি বলে আর একটা সেকশন থাকতো যার ভেতরে আসতো। ডিপেন্ডেন্সি লাইব্রেরি যেটা থাকবে সেটা কিন্তু প্রোডাকশানে যাবে, ডেপ ডিপেন্ডেন্সি যেটা হবে সেটা প্রোডাকশানে যাবে না, সেটা জাস্ট প্রোডাক্ট বিল্ড করার জন্য হেল্প করছে, প্রোডাকশানে যাওয়ার জন্য নয়। ঠিক আছে, ঠিক আছে। এবার বেসিক্যালি মনে করুন আমি যদি এখানে রিয়াক্ট অ্যাপ্লিকেশান যদি ক্রিয়েট করি, ঠিক আছে, এখানে যদি রিয়াক্ট অ্যাপ্লিকেশান যদি করি, তো এখানে এইটাকে ইউজ করার পর এখানে রিয়াক্টের জন্য কোনো রিয়াক্টার সেটআপই নিল না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ বলে একটা আলাদা সাইট আছে, এই যে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ ডট ডেভ বলে একটা সাইট আছে, ঠিক আছে। ও সেইটার থেকে মাইগ্রেশনের অপশানস বলছে, মানে অ্যাকচুয়ালি এখানে যখন আমরা রিয়াক্ট অ্যাপ্লিকেশন হ্যাঁ, আপনি বলুন, আপনি বলুন। এইখানে যখন আমরা রিয়াক্ট অ্যাপ্লিকেশন যখন ক্রিয়েট করি তখন কিন্তু আমরা এখানে রিয়াক্টের যে ডেভেলপমেন্ট প্রসেস সেটাকে যখন ইউটিলাইজ করব, সেই ক্ষেত্রে এইখানে কিছু সেট আপ রেখেছে। মেনলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের রিয়াক্টের সলিউশন লাগবে। যাই হোক, আমরা যেটা করতে চাইছি আপাতত আমাদের ফার্স্ট এই প্যাকেজটা বুকে বার করে নিলাম। এবার কী হচ্ছে, এর ভেতরে আমরা একটা সোর্স ফোল্ডার ক্রিয়েট করছি। সোর্স ফোল্ডার ক্রিয়েট করার সুবিধাটা এটাই যে সোর্স ফোল্ডারের মধ্যে সমস্ত কোডগুলোকে রাখবো যেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট আমরা স্টার্ট করব। তো আমি এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল বলে আমি একটা এইচটিএমএল ফাইল রাখছি, এবং এইখানে আমরা একটা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আমরা এখানে একটা জাস্ট সিম্পল একটা মডিউল এখানে ক্রিয়েট করলাম, ঠিক আছে। এবার এই যে মডিউলটা যেটা আমরা ক্রিয়েট করছি, এই মডিউলটার মধ্যে মানে এই যে ফাইলটা রয়েছে, এই ফাইলটার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এই অ্যাপের মধ্যে আমাদের রেন্ডার্ড এলিমেন্ট থাকবে, ঠিক আছে। যেটা আমি এইটার মধ্যে দেখিয়েছিলাম যে আমাদের রেন্ডার্ড এলিমেন্ট যখন আমাদের বিল্ড করেছিলাম তখন কী হয়েছিল, এর ভেতরে আমরা এইখানে যা লিখেছিলাম সেইটাকে আমরা রেন্ডার করে ওখানে ফেলেছিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস যেটা আমাদের রেন্ডার এলিমেন্ট হিসেবে এখানে পড়েছিল। এইবার যখন আমরা এখানে দুটো ফাইলকে যখন মার্জ করেছিলাম, এটা হচ্ছে মডুলার প্রসেসে যেহেতু, সেক্ষেত্রে কী হয়েছে, আমরা যখনই এটাকে লিঙ্ক করেছি তার জন্য আমাদের কী হয়েছে, প্রথমে আমাদের যে ফাইলটা ভ্যালুটাকে আমাদের লাগবে অন্য ফাইলে, সেখানে আমাকে এক্সপোর্ট লিখতে হবে। মানে এটা যদি আমি এক্সপোর্ট না করি তাহলে কিন্তু আমি এই ফাইলের মধ্যে যে ইম্পোর্ট করেছি এই যে রান অ্যাপটা, এটা আমি করতে পারতাম না। ও আচ্ছা আচ্ছা। এই এক্সপোর্ট সিনট্যাক্স যদি কোনো কারণে মিসিং হয়ে যায় তাহলে কিন্তু এইখানে এই ফাইলটার কলিং হবে না, ইম্পোর্ট হবে না। আচ্ছা, বুঝতে ঠিক আছে। তো এই কারণের জন্য আমাদের কী করতে হবে, এক্সপোর্ট অবশ্যই দরকার, যখন কিনা আমরা ওটাকে অন্য কোনো ফাইলে কাজে লাগাবো, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মডুলার প্রোগ্রামের প্রসেস। এবার এই যে মডুলার প্রোগ্রামের যে প্রসেসটা, এই যে প্রসেসটা, এইটা হচ্ছে ES6-এর প্রসেস, ES6-এর স্ট্যান্ডার্ড, যেটাকে বলা হয় মডুলার প্রসেস, ঠিক আছে। এবং মডুলার প্রসেস হওয়ার জন্য এখানে কী হচ্ছে, মডুল বলে এই সিনট্যাক্সটা রয়েছে। আর একটা সিনট্যাক্স আমরা ইউজ করতাম, মানে আগে করা হতো, সেটা হচ্ছে রিকোয়ার বলে। এই যে যখন কিনা আমরা এই এক্সপ্রেসে যদি দেখি, এক্সপ্রেস EXPR express.com এর যে ফার্স্ট যে এখানে শর্টের একটা কোড দিয়েছে, এখানে দেখুন কোনো কিন্তু ইম্পোর্টের ব্যাপার নেই, এখানে রয়েছে রিকোয়ার। এই যে রিকোয়ার বলে যে ব্যাপারটা রয়েছে, এখানে যে এক্সপ্রেসকে যে কল করা হয়েছে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা লাইব্রেরি
যেটাকে কল করে নিচ্ছে। আর এই যে রিকোয়ার যেটা আছে, রিকোয়ার হচ্ছে বেসিক্যালি ইকমাস্ক্রিপ্ট 5 স্ট্যান্ডার্ডের যে লাইব্রেরি কোডগুলোকে আছে সেইগুলোকে লোড করে আনছে নোড মডিউলের মধ্যে থেকে। এই যে রিকোয়ার যেটা রয়েছে, রিকোয়ার ফাংশনটা, এই রিকোয়ার ফাংশনটা রয়েছে কমন জেস বলে একটা লাইব্রেরিতে, ঠিক আছে। এবং কমন জেসটা কি হচ্ছে, কম্পাইলারের সঙ্গে অটোমেটিক্যালি লোড হচ্ছে। আর এখন যেটা আমরা ক্রিয়েট করছি সেটা হচ্ছে ES6 কম্পাইলার বা ES6 কম্পাইলার, যেটা অটোমেটিক্যালি ওটাও লোড হচ্ছে যখন আমরা এটাকে কম্পাইল করছি। এবং অবশ্যই আমরা দেখেছি আগের দিন যখন কম্পাইল হয়েছে, কম্পাইল হয়ে কী হয়েছে, এই যখন কম্পাইল করে বিল্ড করে দিয়েছি ফার্স্ট যখন বিল্ড করেছি তখন তো এক ফাইলে আনলেও সেটার মধ্যে অনেক এক্সট্রা কোড ছিল। কিন্তু যখন কিনা বিল্ড করে মিনিমাইজ করে দেওয়া হলো, তখন কিন্তু জাস্ট দুটো কোডকে কম্পাইল করে একটা ফাইল করে দিয়ে ছেড়ে দিয়েছে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, এইটা এখানে বেসিক্যালি আমার দরকার শুধুমাত্র একটা ফাইলের লিঙ্ক। তো আমার এখানে অনেকগুলো ফাইল থাকতে পারে, কিন্তু যখন বিল্ড হবে তখন সব কটাকে ধরে এক ফাইলের মধ্যেই পুশ করে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে তখন ওই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার তখন ওখানে থাকে না, ওটা তখন সমস্ত কিছুই এক ফাইলের মধ্যে এসে যায় এবং সেটাকে ওইভাবে ওরা ম্যানেজ করে ইন্টারনালি। এবার ব্যাপার হচ্ছে কি, আমি এখানে কেন আমরা এই বিল্ড টুল এখানে ইউজ করছি। এবার আমার এখানে পারপাস হচ্ছে যে আমি একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশনই বানাচ্ছি এই মোমেন্টে, ঠিক আছে। যার মধ্যে আমি ডিজাইন দেবো, স্টাইল দেবো, সমস্ত কিছু দেবো। তো এবার যদি আমি রিয়াক্ট অ্যাপ্লিকেশন বানাই, তো রিয়াক্ট অ্যাপ্লিকেশন বানাবার জন্য এখানে রিয়াক্টের একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে কি, রিয়াক্টে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য রিয়াক্ট অ্যাকচুয়ালি একটা লাইব্রেরি, না একটা ফ্রেমওয়ার্ক। মানে রিয়াক্ট অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক নয়। কেন? কারণ রিয়াক্টকে আমরা যে কোনো জায়গায় যেরকমভাবে খুশি ইউজ করতে পারি, এর নির্দিষ্ট স্ট্রাকচারেই ফেলে কাজ করতে হবে তার কোনো মানে নেই। যে কারণে এটা হচ্ছে লাইব্রেরি। মানে যেহেতু এটার একটা কিছু সিনট্যাক্স রয়েছে যেটার সাপোর্টে আমরা অনেক কিছু বানাতে পারি, কিন্তু এটাকে বানাবার জন্য যে আমাদের একটা স্ট্রাকচার যে দরকার পড়ে, সেটা আমাদের রিয়াক্ট বলে না যে করতে হবে। চাইলে ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু ও প্রাইমারিলি ও সেটাকে স্ট্রিক্টনেস দেখায়নি। তো যেহেতু ওটা স্ট্রিক্ট না, এবার বেসিক্যালি কী হচ্ছে, এখানে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ বলে এখানে অনেকগুলো সেট আপ অপশান দিয়েছে। এবং এতগুলো সেট আপ অপশান এই কারণে হয়েছে যেহেতু এর নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই, তাই জন্যই এতগুলো ফ্রেমওয়ার্ক তাদের এই রিয়াক্ট সলিউশনটাকে নিয়ে তারা তাদের মতন একটা জিনিস বানিয়ে রেখেছে। এবং সেক্ষেত্রে যার যেটা পছন্দ হচ্ছে সে সেটাকে ইউটিলাইজ করছে, যার যে সেট আপে কাজ করতে পছন্দ হচ্ছে। এবার যদি কেউ মনে করে যে না আমি আমার ইচ্ছা মতন করবো, যেমন কিনা এই যে এইখানে যে সেট আপটা দিচ্ছে ফ্রম স্ক্র্যাচ, মানে এই যে রিয়াক্ট তৈরি করার ইচ্ছে হচ্ছে ফ্রম স্ক্র্যাচ, তাহলে কি হচ্ছে, যারা যে ভাইটে কাজ করবে তার জন্য এই সিনট্যাক্সটা ইউজ করছে, ঠিক আছে। npm create ভাইট মাই অ্যাপ টেমপ্লেট রিয়াক্টিয়াস। যারা পার্সেলে কাজ করবে তারা পার্সেলে নিচ্ছে, ঠিক আছে। পার্সেলে নেওয়ার পরে এখানে এখানে পার্সেলের রেসিপি বলছে যে পার্সেলের রেসিপিটা দেখে নাও যে কীরকমভাবে হচ্ছে। এই যে এইবার এইখানে যেটা রয়েছে, এখানে বেসিক্যালি এই যে রিয়াক্ট অ্যান্ড রিয়াক্ট ডোম, এই দুটো লাইব্রেরিকে অ্যাকচুয়ালি আমাদের ইনস্টল করতে লাগবে, ঠিক আছে। মানে এইখানে যদি আমরা রিয়াক্ট অ্যাপ তৈরি করতে চাইছি, এইখানে যেটা দেখাচ্ছে এটা ঠিক দেখাচ্ছে না, কিন্তু আমার পার্সেলে আচ্ছা এই যে এইখানে রয়েছে রিয়াক্ট রেসিপি, ঠিক আছে। এই রিয়াক্ট রেসিপির মধ্যে এইখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, রিয়াক্ট অ্যান্ড রিয়াক্ট ডোম এই দুটো লাইব্রেরি আমাদের লাগবে। যেহেতু আমাদের সেট আপটা হচ্ছে এইরকম, মানে ফ্রম স্ক্র্যাচ, একদম জিরো, মানে কিচ্ছু নেই, বাট এটাকে আমরা একটা প্রপার ওয়েল ডেকোরেশন হিসেবে করতে পারি। তারপর RS বিল্ড বলে একটা রয়েছে, যেটা বেসিক্যালি এটা RS বলে একটা RS নয় অ্যাকচুয়ালি রাস্ট বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2018-এ এটা লঞ্চ হয়েছে। তো তারাও একটা কম্পাইলার বানিয়েছে এবং সেই কম্পাইলারটা ডেফিনেটলি নোড.js এনভায়রনমেন্টের উপর বেস করেই চলে, কিন্তু এটার নাম হচ্ছে RS বিল্ড, ঠিক আছে। এটা একটা আলাদা টাইপের কম্পাইলার, জাস্ট ওই মানে কম্পাইলার বলতে বিল্ড টুল, যেটা কিনা এই পার্সেল জেএসের মতনই, ঠিক আছে। এটাও একটা RS বিল্ড, এটাও অনেকটা একই রকম। এবং এখানেও দেখুন আলাদা ফ্রেমওয়ার্ক সাপোর্ট এখানে দেওয়া আছে।
এবং অবশ্যই এটাও নোড.জেএস এনভায়রনমেন্টের উপর বেস করেই আমরা এটাকে চালাচ্ছি, ঠিক আছে? মানে এই নয় যে মানে আলাদা বিল্ড টুল, আলাদা সলিউশন, আলাদা তার এফেক্টিভনেস, বাট কাজ অলমোস্ট সবার পক্ষেই সেম। এবার এই ক্ষেত্রে যার যেটা পছন্দ হবে সে সেটাতে কাজকর্ম করতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে রিয়াক্ট সলিউশন যেটা দেখতে পাচ্ছি এইখানে বেসিক্যালি ইয়ার্ন প্যাকেজ যেহেতু আমি ইউজ করিনি, সেক্ষেত্রে আমি ইয়ার্নের সিনট্যাক্স ইউজ করবো না। আমার এখানে লাগবে এই দুটো লাইব্রেরি, রিয়াক্ট অ্যান্ড রিয়াক্ট ডোম, যেহেতু আমি রিয়াক্ট অ্যাপ্লিকেশন বানাতে চাইছি এবং ফ্রম স্ক্র্যাচ। তো এইবার এই ক্ষেত্রে রিয়াক্টের সলিউশন ইউজ করতে চাইছি এবং এটার জন্য আমাদের এইখানে সুডো npm ইনস্টল আই শর্টে দিচ্ছি রিয়াক্ট অ্যান্ড রিয়াক্ট ডোম, এই দুটো সলিউশনকে আমরা এখানে ডাইরেক্টলি পুল করছি। এই যে দুটো লাইব্রেরিকে টেনে আনলাম, এই দুটো প্যাকেজকে যে টেনে আনলাম, এই দুটো প্যাকেজ দেখুন ডিপেন্ডেন্সিতে ঢুকলো। আচ্ছা, এই দুটো ডিপেন্ডেন্সি প্যাকেজ যেটা রয়েছে, এই দুটো ডিপেন্ডেন্সি প্যাকেজ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লঞ্চ হবে কিন্তু মানে যখন কোনো ক্লায়েন্টের সার্ভারে দেব তখন এটা যাবে। তখন এটা যাবে বিল্ড হয়ে, এই নয় যে ডাইরেক্ট চলে যাবে, এটা যাবে বিল্ড হয়ে, আচ্ছা, ঠিক আছে? এবার বেসিক্যালি কী হচ্ছে, এইবার এখানে যে সেট আপে রয়েছে, বাট আমি টিএস সেট আপে রেখেছি, মানে এখানে অ্যাকচুয়ালি ফাইলের কলিংটা রয়েছে টিএস সেট আপে। তাহলে আমি এখানে কী করছি, অ্যাপ ডট টিএস বলে আমরা ফাইল ক্রিয়েট করলাম এবং এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যাপকে লঞ্চ করাবো। তাহলে এখানে কী হচ্ছে, অলরেডি আমার এখানে অ্যাপ আইডি রয়েছে। এবার বেসিক্যালি আমার জেএসের মধ্যে কী লাগবে, এই লাইনটা আমার অ্যাকচুয়ালি ডাইরেক্ট লাগছে, ঠিক আছে? তো আমি ডাইরেক্টলি এই লাইনটাকে তুলে এখানে সেট করলাম এবং যখনই আমি এখানে সেট করলাম, এখানে আমার অনেকগুলো লাইন প্রবলেম শো করছে। কেন? কারণ ব্যাপার হচ্ছে যেহেতু আমি এখানে টিএস ফাইলে কাজ করছি আর এই কমান্ডগুলো আসছে জেএস থেকে, তো এ বলছে যে আমাকে রিয়াক্ট এই যে টাইপ স্ক্রিপ্টের যে সাপোর্টটা, সেটা আমাকে একটা এক্সট্রা লাইব্রেরি আছে সেটাকে ইউজ করতে হবে, সেটা এ বলে দিচ্ছে টাইপস প্লাস রিয়াক্ট ডোম। মানে বেসিক্যালি আমি এখানে টাইপস অ্যাপ্লাই করব যাতে আমার কাজটা আরও বেটার চেকিং হয়, আমার কোড চেকিং যাতে ভালো করে হয় যেটা তার জন্য। মানে আমরা আগে আলোচনা করছিলাম যে এখানে ডেটা টাইপ যাতে আমরা ঠিকঠাক দিতে পারি সেই জন্য টাইপ স্ক্রিপ্ট। তো এবার এইটা এসে যাতে দেখুন এখানে আমাদের এই যে প্রবলেমটা, এই লাইনের যে প্রবলেমটা, সেটা সলভ হয়ে গেছে। হ্যাঁ, চলে গেল। হ্যাঁ, হ্যাঁ। এবার ঘটনাটা হচ্ছে কি, এইখানে এই যে অ্যাপের যে ফোল্ডারটা বা অ্যাপের যে ফাইলটা, এটা অ্যাকচুয়ালি এইরকমভাবে হয়ে পড়ে রয়েছে। এবার এইটার ক্ষেত্রে একটা সুবিধা আছে, যদি কিনা মনে করুন আমি এখানে অ্যাপ বলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এর ভেতরে আমি যদি ডিফল্ট indx ডট টিএস ফাইল যদি আমি ক্রিয়েট করে এখানে এক্সপোর্ট ফাংশন অ্যাপ করে এখানে রিটার্নের মধ্যে আমি H1 ট্যাগের মধ্যে দিলাম মাই ওয়েবসাইট অ্যাপ, এই বলে আমি লিখলাম, ঠিক আছে? জাস্ট এইভাবে লিখলাম। এবার এইভাবে যখনই আমি লিখলাম না, এখানে দেখে ব্যাপারটা কীরকম লাগছে যে HTML এর মধ্যে, মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML অ্যাকচুয়ালি সাপোর্ট করে না, জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML ডাইরেক্টলি সাপোর্ট করে না। এটা এরকম হওয়ার কারণটা হচ্ছে এটাই, এইখানে এই প্রবলেমটা সলভ তখন হয়ে যাবে যদি কিনা আমি এখানে ইম্পোর্ট import react from react এই লাইব্রেরিটাকে কল করে নিই। আচ্ছা, এখানে এটা এইভাবে হবে রিয়াক্ট, তাহলে আমার এই কাজটা সলভ হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে রিয়াক্ট আচ্ছা, ওই বড় মাপের একটা আসছিল, রিয়েক্ট কথা আসছিল,
যেমন ফর্ম লেখা হলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে যেহেতু আমরা এই যে এখানে একটা ব্যাপার হয়েছে কি, এখানে যখন আমরা কল করেছি তখন একটা রিয়াক্ট ডোমের লাইব্রেরি অ্যাপ্লাই করা ছিল, আর এইখানে যেটা আছে এটা হচ্ছে অনলি রিয়াক্ট। তো এইটাও লাগবে, যে কারণে আমার এই জিনিসটা মিসিং করছে, এবং মিসিং হওয়ার জন্য আমার এই যে সিনট্যাক্সটা এটাও মিস হচ্ছে। আচ্ছা তো সেই কারণের জন্য আমাকে এইটা আবার ইনস্টল করে নিতে হচ্ছে, যেটা কিনা আমার কম্পাইলারে ঢুকে গেলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়া উচিত। এই যে এইখানে এই লাইব্রেরিটার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার এইখানে যে ডিটেক্ট করছে প্রবলেমটা, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি হওয়া উচিত না। আমি এটাকে চেক করছি, জাস্ট আমি এখানে অ্যাপ বলে রাখলাম, আর এইখানে এক্সপোর্টই থাক। অ্যান্ড এইখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা আছে কি, যেহেতু এখানে ডেটা টাইপসের ব্যাপার এসে গেছে, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি ডেটা টাইপসের ব্যাপার আছে। এবার এইখানে কি হচ্ছে, আমার কন্টেইনার কিছু না কিছু লাগবেই, ব্ল্যাঙ্ক আমি রাখতে পারবো না। আর এখানে ডেটা টাইপে কী হচ্ছে, HTML এলিমেন্ট থাকতে পারে, আবার নালও আসতে পারে। তো এই কারণের জন্য কি হচ্ছে, এইখানে আমাকে এনশিওর করতে হবে যে আমার এখানে যে ডেটাটা থাকবে সেটা আমার নাল হবে না। সেটা আমি করার জন্য আমি এখানে নট নাল এইটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে নাল সেফটি অপারেটর। মানে নাল যাতে না হয় তার জন্য একটা সেফ কিছু একটা করে নাও, মানে যাতে এক্সেপশন না খায়। হ্যাঁ আর এইখানে যেটা গেছে এটা অ্যাকচুয়ালি ঠিকই আছে। এবার জিনিসটাকে দেখি কি হচ্ছে। জাস্ট আমি এখানে এইখানে অ্যাকচুয়ালি এই যে যে এই যেটা আছে এটাকে মডিউলে কনভার্ট করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের মডিউলার আর্কিটেকচার, এবং এই মডিউলার আর্কিটেকচারের জন্য আমার এখানে প্যাকেজাইজেশন এটা লাগবে। আর এইখানে আমাদের সোর্স, মানে সোর্স ফাইলটা আমাদের সেট করতে হবে, SOURC সোর্স করে আমি এখানে src/index.html, যার মধ্যে আমি এটাকে সেট করে নিলাম। আর আমাদের বিল্ড মানে স্টার্ট যেটা থাকবে সেখানে পার্সেল, অ্যান্ড সেকেন্ড পার্টটা BUILD বিল্ড করলে আমরা এখানে পার্সেল BUILD বিল্ড এরকমভাবে দিয়ে দিলাম, জাস্ট সিম্পল অ্যাজ ইট ইজ। এবার এখানে আমরা এখানে শুধু npm স্টার্ট, শুধুমাত্র স্টার্টের ক্ষেত্রে মানে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি। আচ্ছা, এখানে বলছে যে আমাদের এই যে যে কোডসগুলো আসছে, এই কোডসগুলোকে অ্যাকচুয়ালি একটা ট্রান্সফর্মার দিয়ে এই এলিমেন্টটাকে সেট করতে হবে, যাতে কিনা এটা একটা কাস্টম এলিমেন্ট হিসেবে ট্রিট হয়। এইখানে এটা রয়েছে।
দেখা যাক। এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এই পার্সেল ক্যাশ যে ফাইলটা আছে। অ্যাকচুয়ালি এখানে যে ট্রান্সফর্মার যেটা রয়েছে না, এ অটোমেটিক্যালি এটাকে ইনস্টল করে নেয়। আচ্ছা। ও, এইখানে অ্যাকচুয়ালি টিএস ফাইল নয়, TSX করতে হবে। মানে যেহেতু আমাদের এখানে XML এর ব্যাপারটা ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে TSX লাগবে। তাহলে পরে গিয়ে এই যে প্রবলেমটা সেটা সলভ হবে। মানে টিএস ফাইল হলে এই কাজটা করবে না, এটাকে TSX করলে তবে গিয়ে এটা ঠিকঠাক কাজ করবে। ওকে, এবার নেক্সট লেভেলের প্রবলেম হচ্ছে এই অ্যাপ। এই অ্যাপ যে মডিউলটা, এই অ্যাপ মডিউলটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে? আমাদের এই অ্যাপ ফোল্ডারের ভেতর থেকে, তাই না? এই অ্যাপ হ্যাঁ। ফোল্ডারের মধ্যে রয়েছে কি ইন্ডেক্স ফাইল, তার মধ্যে থেকে অ্যাকচুয়ালি আমরা এটাকে পাচ্ছি। ঠিকই তো আছে, এক্সপোর্ট ফাংশন। ডিফল্ট যদি করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা যেটা লাগবে, আমি এটাকে এইভাবে মুছে দিচ্ছি, কারণ এখানে অটো লোডার হিসাবে এখানে অটো রিজলভ হয়ে যেতে পারে। এটা অটো রিজলভ হলো। আচ্ছা, এটা কোনো প্রবলেম না। এটা অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কি, আমি এই কম্পাইলারটাকে আপাতত বন্ধ করি, এটাকে ডিলিট করি। মেন হচ্ছে লিঙ্কিংটা ঠিক করে হয়নি, যে আমি নতুন যে আপডেটটা করা হয়েছে সেই হিসাবে এটা নতুন যে লিঙ্কিংটা সেটা হয়তো খুঁজে পাইনি। এরকম টাইপের প্রবলেম হলেও হতে পারে। একটা কিন্তু উপর থেকে করা হলো, মানে app.tsx, ওখান থেকে একটা ইনপুট না কি ছিল সেটা সরানো হলো। তার জন্য কি হচ্ছে? না না, এটা বেসিক্যালি তার জন্য না। এখানে বলছে কখনো কখনো এই ট্যাগের প্রবলেম যদি হয়, এই পার্সেল ক্যাশ যেটা থাকে ওইটাকে রিমুভ করে দিয়ে আবার নতুন করে ইম্পোর্ট করলে তখন ঠিক হয়ে যায়। ঠিক আছে, এবার বেসিক্যালি আমাদের ফোল্ডারটা যেটা আছে এখানে পার্সেল ফোল্ডার থেকে কানেক্ট হয়েছে app.tsx, এবং app.tsx বেসিক্যালি অ্যাকচুয়ালি এটাকে app.tsx না রেখে এটাকে আমি অন্য নাম রাখি, মেইন বলে। ঠিক আছে, কারণ এটা হয়তো নেমিং কনভেনশনের প্রবলেম হচ্ছে। এইখানে এই ফাইলের নামটাও অ্যাপ রয়েছে, এটাও অ্যাপ রয়েছে, তো সেই ক্ষেত্রে কনফিউজড হয়ে যাচ্ছে যে কোন অ্যাপটাকে অ্যাকচুয়ালি কল করব। তো সেই কারণের জন্য, নেমিংয়ের জন্য এটা মেনলি প্রবলেমটা হয়েছে। এইখানে এটাকে মেইনকে কল করি, এখন এটা ঠিকঠাক কাজ করছে। ওকে, ঠিক আছে। নেমিং ঠিকঠাক না হওয়ার জন্য এটা প্রবলেমটা। এখানে লোকাল হোস্ট 1234 বাই ডিফল্ট, এটা পোর্ট পার্সেলের। দেখুন এখানে আমাদের সিম্পল ওয়েব চলে আসছে। ঠিক আছে, এবার এই যে ব্যাপারটা আমরা যেটা করলাম, এখানে দেখুন জিনিসটা কীরকমভাবে হচ্ছে। আলটিমেটলি আমরা
একটা অ্যাপ্লিকেশান বিল্ড করার জন্য এখানে মেইনের মধ্যে আমরা প্রথমে কন্টেনার অবজেক্ট নিলাম, যেটাকে আমরা আগের দিন দেখেছিলাম না, গেট এলিমেন্ট বাই আইডি করে। হ্যাঁ এইখানে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে তোলার একটা অপশানস দেখিয়েছিলাম, লিভে আইডি গেল, সেই টাইপটাই এখানে করেছে। ঠিক আছে, সেই সেম প্রসেসটাই এখানে রয়েছে, গেট এলিমেন্ট বাই আইডি। আইডি করার পরে এইখানে ক্রিয়েট রুট বলে, যেটা কিনা অ্যাকচুয়ালি ডোমের মধ্যে আমাদের এলিমেন্টটাকে প্রডিউস করবে। ঠিক আছে, এই ডোমটার মধ্যে এলিমেন্টটাকে প্রডিউস করছে। এবার এই ডোমটার মধ্যে যে এলিমেন্ট যেটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে এই কন্টেনারটা ঢুকলো, এবং সেখানে কী হচ্ছে, এই কন্টেনারের মধ্যে অ্যাকচুয়ালি এবার আমরা যা যা এলিমেন্ট আমরা ক্রিয়েট করছি ফাংশনসের মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে, সেটাকে আমরা আমাদের পুশ করে দিচ্ছি ডাইনামিক্যালি এর ভেতরে, মানে একটার পেছনে আরেকটা, একটার পেছনে আরেকটা, এইভাবে পুরো জিনিসটা চলছে। এবার ঘটনাটা দেখুন কীরকমভাবে কাজ করছে। এই যে ইন্ডেক্স যেটা আছে, ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্স যেটা হুম, কিসে একটা আওয়াজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই যে ইন্ডেক্স যে ফাইলটা রয়েছে, এই ইন্ডেক্স ফাইলটা কিন্তু অ্যাকচুয়ালি মেনশন করছে, ইন্ডেক্স ফাইলটা বেসিক্যালি মেনশন করছে এই পাথের মেন ফাইলটাকে। মানে এবার যদি মনে করুন আপনি ইন্ডেক্স না রেখে আপনি যদি অন্য কোনো নাম দিতে পারতেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে একটু ওয়েট করবেন, 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে। হুম। হ্যালো। হ্যাঁ হ্যালো। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যদি কিনা আমি এখানে কোনো রকমের যদি স্টাইলিং যদি বসাতে চাই, এখানে স্টাইলিং বসানোটা খুব সহজ। জাস্ট স্টাইলটাকে এখানে অ্যাপ্লাই করছি যেরকম নর্মালি HTML করি। বাট হ্যাঁ এইখানে স্টাইল ট্যাগের পরে এই যে কার্লি ব্রেসটা আসছে, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের ইন্টারপোলেশন সাইন, যার ভেতরে আমরা যখনই স্টাইলের কোনো ফিল্ড যদি আমরা ইউজ করি, সেই স্টাইলের ফিল্ডটা কিন্তু দেখুন এখানে অবজেক্ট হিসাবে দেখাচ্ছে। মানে আগে আমরা কী করেছিলাম কি, ওই ব্যাকগ্রাউন্ড মাইনাস কালার করে, কিন্তু এইটা হয়ে গেছে কি ব্যাকগ্রাউন্ড কালার, মানে এটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট নেম হিসাবে এটা রয়েছে। এবং এইখানে এটাকে YELLOW ইয়েলো যদি করি, তাহলে এটা দেখুন পেছনে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল ইয়েলো। ওকে, আচ্ছা, এই এই যে অবজেক্ট গুলো আছে, আমাকে এই অবজেক্ট গুলোর মধ্যেই থাকতে হবে, তাই তো? মানে যেমন আমরা এমনি কি করি, HTML এর একটা ট্যাগ লিখলাম, তার পাশে স্টাইল দিয়ে তারপরে যেটা খুশি ইচ্ছে লিখে দিতে পারি। এবার মনে করুন আপনি যেটা বলছেন যে আপনি স্টাইল মানে ক্লাস লিখলেন, ঠিক আছে, এখানে ক্লাস লিখে আপনি নাম দিলেন হেডার।
ওকে, মানে আপনি চাইছেন এটা লিখতে। না, আমি এরকম বলছিলাম এমনি আমরা যদি এমনি এইচটিএমএল লিখি যদি, হুম, তাতে এরকম একটা H1 ট্যাগ মানে লিখি। এরকম না লিখে আপনি চাইছেন এরকম টাইপের লিখতে। হ্যাঁ হ্যাঁ, এরকম যেটা আমি লিখতাম দিয়ে কালার বা না, সেটা সেটা ডাইরেক্টলি ওইভাবে ইউজ করা যায় না। কারণ যে কোয়েরিতে এই যে এলিমেন্টটা যেটা রয়েছে না, এখানে যে এলিমেন্টটা আমরা লিখছি, এই এলিমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যদি দেখা যায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফাংশন, ঠিক আছে? এটা কিন্তু অলরেডি একটা ক্লাস বা ফাংশন হিসেবে রয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি HTML এলিমেন্ট নয় কিন্তু, এটা জাস্ট লুকস লাইক HTML এলিমেন্ট। এটা কাইন্ড অফ একটা ফাংশন। এটা যেমন একটা ফাংশন, এই ফাংশনটাকে যখন আমি এখানে কল করছি তখন দেখুন এটাও একটা এলিমেন্ট হয়ে গেছে। একটা HTML এলিমেন্ট যেরকম হয় সেরকম টাইপের শেপ নিয়েছে। তার মানে বেসিক্যালি এটাও কিন্তু ইটসেলফ একটা ফাংশন, এবং ফাংশনের মধ্যে এটা একটা হচ্ছে প্রপার্টি, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আর্গুমেন্ট বলা যেতে পারে। আর্গুমেন্ট। সেই আর্গুমেন্টের মধ্যে আমরা আরও আর্গুমেন্টস পুশ করছি, যার জন্য আমরা এখানে ডবল কার্লি ব্রেস অ্যাপ্লাই করে ওর ভেতরে আমরা এই যে অপশানসগুলো দেখতে পাচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি তার ভেতরকার অবজেক্ট। এগুলো যেগুলোকে আমরা ডাইরেক্টলি এখানে যখন লিখছি তখন আমরা সেই আউটপুটটা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে ডেটাগুলোকে কম্পাইল হচ্ছে, এইটা কম্পাইলারের মধ্যে এইগুলোকে অ্যাজ অবজেক্ট মেনশন করে, এবং সেই অবজেক্টের প্রপার্টি হিসাবে কিন্তু কালারটা এখানে সেট হয়েছে, ঠিক আছে? এবার বেসিক্যালি কী হচ্ছে, মনে করুন এবার আপনি চাইলেন যে না আমি এই যে এই ডিজাইনিং বা স্টাইলগুলো আমি একটা জায়গায় রাখবো, যেখানে আমি স্টাইল অ্যাপ্লাই করবো, স্টাইল CSS অ্যাপ্লাই করবো। এবার আপনার মনে হলো যে আপনার একটা CSS আপনি অ্যাপ্লাই করতে চাইছেন এই পার্টিকুলার ফাইলটার জন্য। তার জন্য আপনি একটা CSS ফাইল দিলেন, এবং নর্মালি আমরা HTML যেরকম লিখতাম, মানে নর্মাল HTML CSS যা লিখতাম, ঠিক সেই জিনিসটাই আমি লিখছি এখানে। কালার রেড, ঠিক আছে, নর্মালি ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেল।